নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের স্বাগত। আমি অনিকেত আপনাদের সঙ্গে। এর ঠিক আগেই আমরা আপনাদের সামনে পরিবেশন করেছি আশিস বসুর দুটি গল্প, গঙ্গাতান্ত্রিকের অলৌকিক গল্প থেকে, একটি নিশি ডাক এবং অপরটি অতৃপ্ত আত্মা। আজকে আমরা ওই একই সংকলন থেকে তৃতীয় গল্পটি দেখব, যার নাম কমলার প্রতিশোধ। সময়টা ছিল শ্রাবণের এক বৃষ্টি ভেজা দিন। বাইরে বিরামহীন বৃষ্টি, তার উপর মরা এসেছে। তবে আশা করা যাচ্ছে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। অফিস ঘরের লম্বা বারান্দার এক কোণে বেঞ্চের ওপর বসে গঙ্গাতান্ত্রিক গাঁজা টানছে। একটু দূরে শ্মশান যাত্রীরা মরা রেখে গঙ্গাতান্ত্রিকের পায়ের কাছে বসে। একজন শুধু মরার কাছে বসে আছে, দূরে কাঠের চুল্লি প্লাস্টিক দিয়ে ঢাকা। ডেড বডি জমা নেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র বাড়ির লোকজনদের হাতে তুলে দিয়ে আমি গঙ্গাতান্ত্রিকের পাশে এসে বসলাম। সদ্য মৃতা এক সধবা যুবতীর দেহ, শাড়ি, আলতা আর সিঁদুরে মুখটা খুব সুন্দর দেখাচ্ছে। আমি বললাম, মেয়েটিকে দেখেছো? গঙ্গাতান্ত্রিক আমার মুখের দিকে চাইল, বলল, ওই মেয়েটির মুখটা দেখেই আমার মনটা ভারী খারাপ হয়ে গেল রে, ঠিক যেন আমার কমলার মতো দেখতে। আমি জিজ্ঞাসা করলাম, সে আবার কে? গঙ্গাতান্ত্রিক শুরু করলো, তোকে তো আগেই বলেছি, যৌবনে আমি তন্ত্র সাধনা করলেও আসনে বসার সময়ে রক্ত বস্ত্র পরতাম, তাছাড়া সাদা পাজামা পাঞ্জাবিও পরতাম। তখন আমি বীরভূমে ডেরা বেঁধেছি কঙ্কালীতলার শ্মশানের একটু দূরে নির্জনে মনসা ভৈরবীর বাড়িতে। দুখানা ঘর, একটাতে ভৈরবী বুড়ি থাকে, অন্য ঘরে আমি। আমার পরিচয় পেয়ে অল্প টাকার বিনিময়ে বুড়ি আমাকে থাকতে দিয়েছে। সকাল থেকে দুপুর অবধি বুড়ি ভিক্ষে করে কঙ্কালীতলার মায়ের মন্দিরে, তারপর বাড়ি ফেরে। আমি আর বুড়ি দুজনে মিলে খাই, বুড়ি রাঁধে। আমি বোলপুরে এসে ভিক্ষা করে যা পাই সব তুলে দিই বুড়ির হাতে। শ্মশানের শেষ রাত অবধি সাধনা করি, তারপর ঘরে ফিরে এসে ঘুমাই। গুরুজির নির্দেশ, কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে। এভাবেই চলছিল জীবন। এক বর্ষাকালের বিকালে শ্মশানে বসে আছি, এমন সময় একদল লোক 19-20 বছরের একটা যুবতী মেয়ের লাশ নিয়ে এলো। কি একটা অসুখে মরেছে। সবে চিতায় শোয়ানো হয়েছে, আগুন দিতে যাবে, এমন সময় উঠল ঝড়। নিমেষের মধ্যে শুরু হলো বৃষ্টি, তার সঙ্গে ঘন ঘন বাজ পড়াও আরম্ভ হলো। লোকগুলো মাথা বাঁচানোর জন্য ছুটে এলো বট গাছটার নিচে, যেখানে আমি বসেছিলাম। মরাটা চিতার ওপরেই ভিজতে থাকলো। এবার প্রচন্ড জোরে আর একটা বাজ পড়ল। মনে হলো সারা শ্মশানটা আলোয় সাদা হয়ে গেল। অনেকক্ষণ পর ঝড় বৃষ্টি থামলো, লোকগুলো আবার এগিয়ে গেল চিতার দিকে। আমি দূর থেকে দেখলাম লোকগুলো উত্তেজিতভাবে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে। তারপর ওদের মধ্যে একজন কি একটা বলল। সবাই বাবা গো মা গো বলে চিতা না জ্বালিয়েই দৌড়ে পালালো। আমি আস্তে আস্তে চিতার কাছে গিয়ে দেখলাম মরাটা নেই। খুব অবাক হয়ে গেলাম। চারদিক খুঁজে দেখলাম কোথাও কিছু নেই। রাতে বাড়িতে ফিরে এলাম। সবে ঘুমটা এসেছে, হঠাৎ দেখি কে যেন দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি সেই মেয়েটি, যে চিতা থেকে উধাও হয়ে গেছিল। জলে ভিজে একসা আমার পা দুটো জড়িয়ে ধরলো আশ্রয়ের জন্য। বুঝলাম যে মেয়েটি সত্যি সত্যি মরেনি, হয়তো নারী ক্ষীণ হয়ে এসেছিল, গ্রামের লোক বুঝতে না পেরে শ্মশানে পোড়াতে নিয়ে চলে এসেছে। ঝড় বৃষ্টির সময় জ্ঞান ফিরে আসাতে চিতা থেকে উঠে পালিয়েছে। আমি বুড়িকে ডেকে তুললাম। বুড়ি সেই রাতে তাকে আশ্রয় দিল। পরদিন সকালে মন্দিরে গিয়ে শুনি গতকাল ভীষণ কাণ্ড হয়েছে। পলাশগুড়ি গ্রামের একটি মেয়েকে চিতা থেকে নাকি পিশাচ তুলে নিয়ে গিয়েছে। আমি ফিরে গিয়ে বুড়িকে সব কথা বললাম। বুড়ি মেয়েটাকে বলল, তোকে কেউ এখন আর ঘরে তুলবে না, তোর কোথাও ঠাঁই হবে না, তুই এখানেই থাক, ঘরের কাজ কর, এদিকটায় কেউ আসে না, আর যদি কেউ এসে পড়ে বলবি তুই আমার বোনঝি, কোনো ভয় নেই।
মেয়েটির নাম ছিল পদ্ম। আমরা নাম দিলাম কমলা। ধীরে ধীরে কমলার সাথে আমার অন্তরঙ্গতা সৃষ্টি হলো। আমি ওর প্রতি আকৃষ্ট হলাম, স্থির করলাম ওকে সাধন সঙ্গিনী বানাবো। কয়েকদিন পরে আমি পলাশগুড়ি গ্রামে গেলাম। শুনলাম কি যেন একটা অজানা রোগ গ্রামে দেখা দিয়েছে। তাদের বিশ্বাস মেয়েটাকে পিশাচে নিয়ে যাওয়ার পর থেকেই পিশাচের নজর এই গ্রামের ওপর পড়েছে। প্রতিদিন মানুষ মরছে, ভয় তারা কঙ্কালীতলার শ্মশানে যেতে পারছে না। অজয় নদীর চরে দাহ করছে। আরো শুনলাম যে এই পিশাচের হাত থেকে বাঁচার জন্য ভৃগু ওঝা তার চেলাদের নিয়ে পলাশগুড়ি গ্রামে গিয়েছিল। মা শীতলার থানে রোজ পূজা চলছে। সেই রাতে স্বপ্নে আমি গুরুজির দর্শন পেলাম। তিনি আমায় ডাকছেন। আমি সকাল হতেই বুড়ির হাতে কমলার দায়িত্ব দিয়ে তারাপীঠে গুরুজির আশ্রমের দিকে রওনা দিলাম। গুরুজি আমাকে দেখে প্রচন্ড রুষ্ট হলেন। তিনি বললেন, তোকে আমি কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছিলাম, পারলি না। কত ক্ষতি করলি জানিস? আমি তার পা জড়িয়ে ধরলাম, সব কথা তাকে খুলে বললাম। তিনি এবার একটু নরম হলেন। আমি আবার গুরুজির সাথে তন্ত্র সাধনা শুরু করলাম। কয়েকদিন বাদে গুরুজি আমাকে বললেন, কাল আমরা কঙ্কালীতলা যাব। পরদিন আমি, গুরুজি আর মহারাজ তিনজনে এসে পৌঁছালাম কঙ্কালীতলা। এসেই শুনলাম ভীষণ একটা কাণ্ড ঘটে গেছে। বুড়ির কথা না শুনে কমলা একদিন চুপি চুপি তার বাড়ির লোকেদের সাথে দেখা করতে পলাশগুড়ি গ্রামে গিয়েছিল। তাকে দেখে সবাই দৌড়ে পালাচ্ছে, তার নিজের বাড়ির দরজাও বন্ধ করে দিয়েছে। কেউ তার ডাকে সাড়া দেয়নি। সে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে যখন ফিরে আসছিল, তখন কে একজন দূর থেকে একটা কাঠের টুকরো ছুঁড়ে মারে, যেটা কমলার মাথায় এসে লাগে। মাথায় লাগার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই অবস্থায় তারা তাকে বেঁধে ভৃগু ওঝাকে খবর দেয়। ভৃগু আর তার দুই সেনাত মিলে ওকে গ্রাম থেকে নিয়ে যায়। তারপর দিন কমলার লাশ পাওয়া যায় অজয়ের চরে, ধর্ষিতা অবস্থায়। ডেথ সার্টিফিকেট থাকার জন্য পুলিশ কোনো কেস ফাইল করতে পারেনি, পুড়িয়ে দিয়েছে। শুনে আমার চোখে আগুন জ্বলতে লাগলো। গুরুজি আমার মনের কথা বুঝতে পারলেন। বললেন, সামনের অমাবস্যা আসতে আরো 4 দিন বাকি আছে। ওই অমাবস্যায় আমরা যজ্ঞ করব শ্মশানে। 4 দিনের মাথায় সবকিছু গুছিয়ে নিয়ে আমরা বসলাম যজ্ঞে। এবার আমরা 4 জন, আমি, গুরুজি, মহারাজ আর মনসা ভৈরবী। যজ্ঞ শুরু হলো। এক সময় যজ্ঞ কুণ্ডলিতে দেখা দিল কমলার ছায়া। আমি তাকে জিজ্ঞাসা করলাম কে তার এই অবস্থা করেছে। সে বলল, ভৃগু আর তার 2 সেনাত, রহমান আর নেপা। দেখলাম তার চোখ দুটো জ্বলছে। জিজ্ঞেস করলাম, তুমি কি চাও? সে বলল, প্রতিশোধ। গুরুজি বললেন, আমরা তোমাকে শক্তি দেব চরম প্রতিশোধের, কিন্তু তাতে তুমি মুক্তি পাবে না। গঙ্গা যতদিন তোমাকে ডাকবে ততদিন তোমাকে আসতে হবে, তারপর গঙ্গাই তোমাকে মুক্তি দেবে। সে বলল, বেশ, তাই হবে। তখন আমরা তাকে আমাদের কিছু তন্ত্র শক্তি দান করলাম। বললাম, তুমি এখন যে কোনো শরীর ধারণ করতে পারবে, যাও এবার গিয়ে প্রতিশোধ নাও। বলার সাথে সাথে একটা দমকা হাওয়ায় ছায়াটা যেন মিলিয়ে গেল। আমরা যজ্ঞ শেষ করে ঘরে ফিরলাম আর পরদিন ফিরে এলাম তারাপীঠে। দিন কয়েক পরের ঘটনা। বোলপুরের মেলা থেকে ফিরছিল নেপা আর রহমান। সন্ধ্যা হয়ে এসছে। ওরা দেখলো রাস্তার ধারে একটা বছর 15-16 মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জিজ্ঞেস করাতে বলল, পলাশগুড়ি থেকে বন্ধুদের সাথে মেলায় এসেছিল, বন্ধুদের খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে। সে আগে কোনোদিন এত দূরে আসেনি, রাস্তাও চেনে না। নেপা আর রহমান তাকে পলাশগুড়ি পৌঁছে দেবে বলতেই সে তাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলো। এরপর ওরা দুজন মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে অন্য পথে তাড়াতাড়ি পৌঁছানো যাবে বলে অজয় নদীর চরে নিয়ে এলো। এবার আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো। একটা নির্জন জায়গায় এসে রহমান মেয়েটার মুখটা জোরে চেপে ধরলো। মেয়েটা ভয়ে নিস্তেজ হয়ে পড়ার পর ওরা মেয়েটাকে মাটিতে শুইয়ে দিল। নেপা মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়লো আর রহমান দূরে নদীর দিকে চেয়ে রইল। হঠাৎ একটা চিৎকার শুনে রহমান যা দেখলো তাতে হাড় হিম হয়ে গেল। নেপাকে মাটিতে ফেলে মেয়েটা তার উপরে চড়ে বসেছে। মুখ দিয়ে নেপার টুঁটি কামড়ে ধরেছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। রহমান ছুটে গিয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেই মেয়েটি এক ঝটকায় রহমানকে ছুঁড়ে ফেলে দিল। এ কি,
এই যে একটা কঙ্কাল, চোখ দুটো জ্বলছে, দুটো দাঁত কষ থেকে বেরিয়ে আছে। কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ছুটতে শুরু করলো রহমান। মেলা থেকে তখন একজন লোক ওই পথেই আসছিল। সব কথা শোনার পর সে আরো লোক জুটিয়ে রহমানের সাথে গিয়ে দেখলো ন্যাপার দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। সবাই ভয়ে থানার দিকে দৌড়ালো। রহমান কাঁপতে কাঁপতে ভৃগুর বাড়ি গিয়ে সব কথা বলল। ভৃগু ছক কেটে গণনা শুরু করলো। একটু পরে গণনা শেষ করে বলল, মেয়েটা এখন পিশাচিনী হয়ে গেছে, প্রতিশোধ নিতে চাইছে। সে আমাদের কাউকে ছাড়বে না। তোকে একটা মাদুলি দিচ্ছি, সব সময় গলায় পড়ে থাকবি, আর ভুলেও রাতে একা কোথাও বের হবি না। কয়েকদিন ভালোভাবেই কেটে গেল। রহমান কিছুটা নিশ্চিন্ত। একদিন বিকালবেলা রহমান মসজিদের পাশে আব্দুলের দোকানে চা খাচ্ছে। এর মধ্যে কি একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আচমকা আবিদ আর ইমানের মধ্যে ঝগড়া লেগে গেল। সেখান থেকে মারামারি। রহমান অনেক কষ্টে দুজনকে ছাড়িয়ে দিয়ে বাড়ির পথ ধরল। রাতে খেয়ে দিয়ে উঠে ঘটি নিয়ে বারান্দার দিকে আঁচাতে গেছে। একটু দূরে বিবি গামছা হাতে দাঁড়িয়ে, মুখে জল দিতে দিতে হঠাৎ যেন মনে হলো গলার মাদুলিটা নেই। সত্যি তো, মাদুলিটা গেল কোথায়? কিছু ভাববার আগেই কে যেন রহমানের চুল ধরে টেনে অন্ধকারে নিয়ে গেল। রহমান ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। শুধু গো গো করে আওয়াজ বেরোচ্ছে মুখ থেকে। রহমানের বিবির চিৎকারে চারদিক থেকে লোক জড়ো হয়ে গেল। সবাই রহমানকে খোঁজাখুঁজি করা শুরু করলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না সেই রাতে। ভোর হলে দেখা গেল রহমানের দেহটা অনেকটা দূরে পুকুরের ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। কেউ যেন এক ভয়ঙ্কর আক্রোশে দেহটাকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে। প্রচন্ড ভয় পেয়ে গেল ভৃগু। তড়িঘড়ি তল্পিতল্পা বেঁধে ট্রেনে একটা কূপ জোগাড় করে চড়ে বসলো। কামাখ্যায় তার গুরুর কাছে যাওয়ার কথা, যদি এ যাত্রায় প্রাণে বাঁচা যায়। কূপে আর একজন মাত্র যাত্রী ছিল। পরের স্টেশনে ট্রেন দাঁড়াতেই সে নেমে গেল। ভৃগু ভালো করে দরজা এঁটে জানলা বন্ধ করে বসে রইল। তখন প্রায় রাত 10টা হবে। দরজায় আঘাত। ভৃগু জিজ্ঞেস করতে দরজার ওপার থেকে উত্তর এলো, টিকিট চেক করতে এসেছি। ভৃগু দেখলো একজন বৃদ্ধকে নিয়ে টিটিই এসছেন। দরজা খুলে দিল ভৃগু। বৃদ্ধ ভদ্রলোক সুটকেস রেখে বসলেন। বললেন যে তিনি পরদিন ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যাবেন। টিকিট পরীক্ষক ভৃগুর টিকিট চেক করে চলে গেলেন। ভৃগু এবার আশ্বস্ত হলো। ট্রেন ছুটছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ভদ্রলোক বললেন, জানলাগুলো বন্ধ করে রেখেছেন কেন? আপনার গরম লাগছে না? খুলে দিন, বাতাস আসুক। ভৃগু জানলা খুলে দিল। এক ঝলক ঠান্ডা বাতাস এসে কামরাটাকে বেশ ঠান্ডা করে দিল। আলোটাকে কমিয়ে দিয়ে ভৃগু গায়ে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। যা দেখলো তাতে ভয়ে তার মুখ সাদা হয়ে গিয়েছিল। তার উল্টো দিকের সিটের সেই বৃদ্ধ মানুষটি কোথায়? তার বদলে বসে আছে সেই মেয়েটি যাকে তারা ধর্ষণ করে খুন করেছিল। আস্তে আস্তে মেয়েটার চেহারাটা পাল্টে গেল। বেরিয়ে এলো কঙ্কাল। চোখে তার প্রতিশোধের আগুন। এবার দুখানা হাত সাঁড়াশির মতো এগিয়ে এসে ভৃগুর গলাটা টিপে ধরল। মেয়েলি গলায় একটা খিলখিলে হাসির আওয়াজ শোনা গেল। ভৃগুর মুখ থেকে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। পরদিন রেল পুলিশ ট্রেনের কামরা থেকে উদ্ধার করলো ভৃগুর মৃতদেহ। সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। চোখটা বিস্ফারিত, জিভটা বেরিয়ে এসেছে। কাগজে খবরটা বেরিয়েছিল। সেই রাতে কমলার ছায়ামূর্তি আমার কাছে উপস্থিত হয়েছিল। তার মুখে তখন তৃপ্তির হাসি। আমাকে শুনিয়েছিল তার প্রতিশোধ নেবার কাহিনী। আরো বলেছিল, তুমি ডাকলেই আমি আসব। এই বলে গঙ্গাতান্ত্রিক গাজার কলকেটা আমার হাতে তুলে নিল।